গল্পের নাম হৃদমাঝারে তুমি ছিলে। লেখনীতে কায়নাত আফরিন। গল্পের চতুর্থ পর্ব। বিভ্রান্ত হয়ে বারবার এদিক ওদিক তাকালো মাইশা। সামনের বাড়িটিও ভুল দেখছে না তো। কিন্তু যখন নেমপ্লেটে বড় বড় করে লিখা হাউজ নং ৭ উত্তরা ঢাকা, তখন আর বুঝতে বাকি রইল না যে ও ঠিকই দেখছে। আম্মুর কাছে আগেই শুনে নিয়েছিল যে নুহাসের জন্য যে মেয়েটি দেখতে যাবে ওর বাড়ি খুব কাছে। তবে বাড়ির পাশাপাশি যেন সম্পর্কেও এত কাছের হবে মাইশা তা বিন্দুমাত্র কল্পনাও করতে পারে নাই। ওদের সাথে মাইশার খালামণি আঙ্কেল আরিয়া আর আয়াতও এসেছে। আয়াতের হাতে রয়েছে ফলমূলের বেশ কয়েকটি প্যাকেট। স্বভাবত মেয়ে দেখতে এসে খালি হাতে যাওয়াটা মানায় না, তাই এসবের আয়োজন করা। শারমিন বেগম যখন ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন, মাইশা চেঁচিয়ে বলে উঠল, আম্মু, আমরা অর্পির বাড়িতে আসলাম কেন? মাইশার এরূপ কণ্ঠে সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ওর দিকে। নুহাসও মোটামুটি অবাক। এটা যে অর্পির বাড়ি এটা নুহাস জানত না। শারমিন বেগম বিরক্ত হয়ে বললেন, আমরা যে মেয়ে দেখতে এসেছি এটা তুই ভুলে গেলি নাকি? অর্পির ১৪ গোষ্ঠীতে অর্পি আর ওর ছোট বোন ছাড়া আর কোনো মেয়ে নাই। তো তুমি নুহাস ভাইয়ের জন্য কোনো মেয়ে দেখতে আসছো এখানে? শারমিন বেগম চোখ পাকিয়ে বললেন, বড় ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসে সবার সামনে আমার থাপ্পড় খাবি তুই? মাইশা গালে হাত দিয়ে বলল, না। তাহলে বেশি বকবক করবি না। চুপচাপ ভদ্র মেয়ের মতো ভিতরে চল। তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। মাইশা মলিন কণ্ঠে বলল, ঠিক আছে। ড্রয়িং রুমে এক কোণে মাইশা কাচুমাচু হয়ে বসে আছে। পাশের অর্পির বিশিষ্ট মাতাশ্রী আমেনা বিবি তার রেডিও স্টার্ট করেছেন শারমিন বেগমের সাথে। স্বামীহারা এই মহিলাটির সবার সাথে মিলমিশে থাকার সুন্দর একটি গুণের জন্য মাইশার বন্ধুমহলে অর্পির আম্মুকে অপছন্দ করে না এমন কেউ নেই। মুখে সর্বদা একটি স্মিত হাসি রাখেন তিনি। তবে অতিরিক্ত কথার জন্য মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে পড়ে সবাই। আনানের ঐতিহাসিক ধারণা, অর্পির অতিরিক্ত কথা বলা এই ভয়ঙ্কর গুণটি ওর মার থেকেই পেয়েছে। এই বাড়িতে অর্পির মা আর ওরা দুই বোন ছাড়াও আরও রয়েছে ওর দাদি। বয়স ৯০ ক্রস। আর কয়েক বছর পার হলেই সেঞ্চুরি মারবে। তবে নিজেকে এখনো যুবতী বলে ভাবতে ভালোবাসেন তিনি। কানে কম শোনার সমস্যা হলেও আজও রেডিওতে ৯০ শতক থেকে শুরু করে আধুনিক একটা রোমান্টিক গানও তিনি লাউড ভলিউমে শুনতে ভুলেন না। কিন্তু মাইশার সেদিকে ধ্যান নেই। অর্পির রুমের দিকে বারবার তাকাচ্ছেও। মেয়েটা কি জানে যে নুহাস ভাই পাত্র হয়ে ওকে দেখতে এসেছে? নাকি আন্টিও ওর আম্মুর মতো বিষয়টা সারপ্রাইজ বলে চেপে রেখেছে? মাইশা মনে মনে বলছে, বলে দিলেই ভালো। এই মেয়ে যা জিনিস। এমনিতেও নুহাস ভাইয়ের থাপ্পড় খাওয়ার পর থেকে আনান অর্পি দুটোই নুহাসের নাম শুনলে হাঁটু কাঁপায়। যদি এখন অর্পি দেখে যে নুহাস ভাইয়ের ওর ফিউচার হাজবেন্ড হওয়ার সম্ভাবনা ৯৯.৯% ও তো তবে তো মাথায় সিট পড়ে যাবে, এমনকি হাসপাতালেও ভর্তি হতে পারে। ইয়া আল্লাহ! মাইশার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে টেনশনে। আরিয়া তা দেখে বলল, কি ব্যাপারে মাইশা? নিজের বেস্টফ্রেন্ডের সাথে বড় ভাইয়ের বিয়ে পাকাপাকি চলছে, তুমি খুশি না হয়ে টেনশনে আছো কেন? আমার তো এক্সাইটমেন্টে খারাপ অবস্থা হয়ে যেত। মাইশা শুধু বলতে পারছে না, না গো আরিয়া আপু, এটা মুভি সিনেমাও না, আর আমাদের নুহাস ভাই অর্পি রানিও মেড ফর ইচ আদারের জুটি না। নুহাস ভাইয়ের এক ধমকে অর্পি ভ্যা ভ্যা করে কেঁদে দেবে, তাহলে বাকি সব তো পড়েই রইল। মুখে মেকি হাসি টেনে মাইশা বলল, আমিও ওভার এক্সাইটমেন্টের জন্যই টেনশনে আছি। মাঝখান দিয়ে অর্পির দাদি বলল, পেনশনে? কিসের পেনশন পাও গো? হইছে কাম।
দাদি টেনশন রে পেনশন শুনছে। আমেনা বিবি চিল্লিয়ে দাদির কানে বলল, পেনশন না আম্মা টেনশন বলছে। দাদি হাহাকার সুরে বলল, হ এত চিল্লায়া কইতে হইব না, আমার কান আছে। এরকম হাসি তামাশার মধ্যেই কথা চলতে লাগল সবার। মাইশা এবার ধৈর্য এক কোণে রেখে আমেনা বিবিকে জিজ্ঞেস করল, আন্টি অর্পি কখন আসবে? হেসে উঠল সবাই। আয়াত হাসি চেপে বলল, বাবারে, ননদের দেখি ভাবিকে দেখার জন্য যেন আর তর সইছে না। নুহাস ভাই, তোমার বোন দেখি তোমার থেকেও বেশি ফাস্ট। মাইশা ছোট ছোট চোখ করে আয়াতের দিকে তাকাল। আয়াত নির্বিকার ভঙ্গিতে অর্পির দাদির পাশ ঘেঁষে বসে আছে। আর ওই বিচ্ছু বুড়িটা সেই যে আয়াতের হাত ধরে বসে আছে, আর ছাড়ার কোনো নামগন্ধ নেই। মনে মনে এই বুড়িটারেও হিংসে হল মাইশার। মিনমিনিয়ে বলল, অর্পি ঠিকই বলছে। এই বুড়ি কয়দিন পর সেঞ্চুরি মারলেও জোয়ান ছেলে পেলে দেখলে মাথা ঘুইরা যায়। লুচি বুড়ি একটা। কিছুক্ষণ পরেই অর্পি ছোট বোন অরির সাথে ড্রয়িংরুমে আসল। বাসন্তী রঙের একটা শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে রেখেছে। সবসময়ের মতো আজ চশমা পরে নাই অর্পি। তাই মায়াবী চোখজোড়া দেখে যে কেউ হয়তো ভিমরি খেয়ে পড়তে পারে। কিন্তু নুহাস ভাই। মাইশা নুহাস ভাইয়ের দিকে তাকিয়ে দেখল সে স্বাভাবিক ভঙ্গিমায় বসে আছে। তবে অর্পি লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। মাইশা তো ঝটকার ওপর ঝটকা খাচ্ছে। এই মেয়েরে কোনো ভূত প্রেতে ধরেনি তো? তাহলে এত স্বাভাবিকভাবে বসে আছে কিভাবে নুহাস ভাইকে দেখা সত্ত্বেও? শারমিন বেগম মিষ্টি হেসে বলল, অর্পিকে আগের থেকেই আমার অনেক পছন্দ। মাইশার সাথে যখন আসত কি সুন্দর হেসে হেসে আমার সাথে কথা বলত। দেখতেও সুন্দর, সাদাসিধে, পড়ালেখা আর আপনজনদের নিয়েই সুন্দরভাবে থাকতে পারে। এমন মেয়েকেই ছেলের বউ হিসেবে পেতে চাই আমি। দাদি গাটা মেরে বলল, কি গো অর্পি, জামাই ভাল লাগছে? আমার কুদ্দুসটা, মানে হাজবেন্ড, দেখতে একেবারে তোর হবু জামাইয়ের মতো আছিল। কত যে মারে ফাঁকি দিয়া সিনেমা হলে গেছি, এবার তোরাও যাবি। অবশেষে অর্পি আর নুহাসকে আলাদাভাবে কথা বলার সুযোগ দেয়া হল। এ নিয়ে মাইশার কৌতূহলের যেন শেষ সীমা নেই। ওর অবাধ্য মনে বারবার প্রশ্ন জেগে উঠছে অর্পিকে নিয়ে। তাই সবার চোখে ফাঁকি দিয়ে মাইশা ড্রয়িংরুম থেকে ওঠে অর্পির রুমের দিকে যেতে থাকল। অ্যাটলিস্ট আবছা আবছা কথা শুনলেও ওর মন শান্তি পাবে। তবে অর্পির রুমে যাওয়ার আগেই কেউ ওর হাত টেনে এমন এক কোণে নিয়ে আসলো যেখান থেকে মাইশাকে দেখা যাবে না। আকস্মিক এ আক্রমণে খানিকটা হকচকিয়ে গেল মাইশা। আয়াত দুহাত দিয়ে ওকে দেয়ালে আবদ্ধ করে রেখেছে। মাইশা কাঁপা কাঁপা সুরে বলে উঠল যে, তুমি এখানে কখন আসলে? যেভাবে তুমি সবার চোখ ফাঁকি দিয়ে অর্পি আর নুহাস ভাইয়ের প্রেমালাপ শুনতে এসেছিলে। বাঁকা হেসে বলল আয়াত। চোখের প্রখর চাহনি মাইশার অস্থির চোখে মিলিয়ে রেখেছে। মাইশা দ্বিধাজনিত কণ্ঠে বলে উঠল, এসব কি বলছো? আমি কারো প্রেমালাপ শুনতে আসিনি। তবে কি করতে এসেছো? ওরা দুজন কি করে সেটা দেখতে। বলেই মুখ চেপে ধরল মাইশা। মুখ ফসকে আবারও আসল কথা বেরিয়ে গিয়েছে। আয়াতের মুখে ফুটে উঠেছে একটা দুষ্টুমির আভাস। নিজের হাতটা ঘাড়ের কাছে রেখে একটু ঝুঁকে এলো মাইশার দিকে। যার দরুন মাইশা খানিকটা পেছাতে চাইলেও পেছাতে পারল না দেয়ালে আবদ্ধ থাকার কারণে। আয়াত এবার বলে উঠল, ওরা দুজন কি করছে না করছে তা দেখার জন্য এত ইন্টারেস্ট কেন তোমার? বিয়ের জন্য তর সইছে না বুঝি? দিস ইজ নট ফেয়ার। তুমি বয়সে বড় হলেও হাতে পায়ে এখনো বাচ্চা বাচ্চা লাগে।
তারপর পিচ্চি বউকে নিয়ে ঘর সংসার করব নাকি? মাইশা এবার পুরোপুরি হ্যাং খেয়েছে আয়াতের কথায়। এই সাংঘাতিক ছেলে তো বহুদূরে চলে গিয়েছে। মাইশা বিরক্ত হয়ে বলল, সাংঘাতিক মানুষ তো তুমি। আমি কি একবারও বলেছি যে আমার বিয়ে করার শখ জাগছে? আর তুমি কই কই চলে গেছো? ইয়া আল্লাহ! আয়াত ঠোঁট কামড়ে আরও কাছে এলো মাইশার। চোখে চোখ রেখে বিক্ষিপ্ত সুরে বলল, আমি তো কোথাও যাইনি, এখানেই আছি। এই যে, তোমার কাছাকাছি। নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে আয়াতের। এই ছেলে তো পাগল হয়েছেই, ওকেও পাগল বানিয়ে ছাড়বে। আয়াতের হুটহাট এভাবে কাছে আসাতে ওর যেন স্নায়ু কাজ করা বন্ধ হয়ে যায়। মাইশাকে এতটা অস্থির হতে দেয়া আয়াত বলে উঠল, এখনই এই অবস্থা, সামনে যদি আরো ভয়ঙ্কর কিছু হয়ে যায় সহ্য করতে পারবে মাইশু পাখি? মাইশা মিহি কণ্ঠে বলল, তখনকারটা তখন দেখা যাবে, এখন সরো না, প্লিজ। আয়াত কিছু না বলে সরে যেতেই মাইশা ফতাফত এখান থেকে প্রস্থান করল। কিছুক্ষণের আটকে রাখা রুদ্ধশ্বাস নিমিষেই এবার পরিণত হল স্বস্তির নিঃশ্বাসে। ঘড়ির কাঁটা এখন 10টায় ছুঁই ছুঁই। খাটো চিত হয়ে শুয়ে আছে মাইশা। মাথার ওর ঘূর্ণায়মান ফ্যানটির দিকে ওর তীক্ষ্ণ দৃষ্টি। আজ সারাদিন ভয়াবহ ধকলের ওপর দিয়ে গিয়েছে। বিকেলে অর্পিদের বাসায় অর্পির সাথে আলাদাভাবে কথা বলার সুযোগ পায়নি মাইশা। তার ওপর ওই বুড়িটা আয়াতের সাথে যেই লেপটালেপটি শুরু করেছিল, মাইশার ইচ্ছে করেছিল বুড়িটাকে তুলে একটা আছাড় মারতে। এই বয়সেও প্রেম জাগে, ইস, শখ কত! কিছুক্ষণ আগেই খালামণিরা রাতের খাওয়া দাওয়া সেরে তাদের বাসায় চলে গিয়েছে। তাই এখন মাইশা মোটামুটি ফ্রি। চোখেও ভর করেছে রাজ্যের ঘুম। এখন আর এক মুহূর্তও জেগে থাকা যাবে না। লাইট বন্ধ করে যখন ঘুমের দোরগোড়ায় পা দিতে চলেছিল তখনও ফোনের রিংটোনে ঘুমটা হালকা হয়ে এলো ওর। এই মুহূর্তে রিংটোনের এই শব্দটা মাইশার বিদঘুটে মনে হচ্ছে। বিরক্ত নিয়ে মোবাইল স্ক্রিনে তাকাতেই ভেসে উঠল অর্পি নামটি। মাইশা ঘুমু ঘুমু কণ্ঠে ফোন রিসিভ করে বলল, হ্যালো ভাবি। ওপাশে অর্পি কাদো কাদো সুরে বলল, ভাবি কইবি না আমারে শয়তান। তোর ভাই আমার মান ইজ্জত সব ফালাফালা কইরা ফেলছে। ঘুমের ঘোরে অর্পির এ কথাটি শুনে মাইশা তেমন কোনো প্রতিক্রিয়া না দেখাতে চাইলেও প্রচণ্ড অবাক হয়ে গেল। এতটাই অবাক যে ওর কর্ণকুহরে অর্পির কাদো কাদো স্বরটি অদ্ভুতভাবে বেজে উঠছে। শোয়া থেকে উঠে বসল মাইশা। চোখে মুখে এখনো আর্স্ট একটা ভাব। মাইশা ঠোঁট নাড়িয়ে মিহি কণ্ঠে বলল, এই মায়া, পাগল হইছিস তুই? নাকি নুহাস ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে বলে মাথার তার ছিঁড়ে গেছে? আরে ছিঁড়ে তো গেছে তোর ভাইয়ের মাথার তার। ওই হালারে শুধু রাগী মনে করছিলাম, কিন্তু সাথে যে আরও একটা গুণ ফ্রিতে পাবো তা কি জানতাম। অর্পির অসংলগ্ন বাক্যগুলো মাইশার মাথার ওপর দিয়ে যাচ্ছে। তাই কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কাট কাট গলায় বলল, ভ্যা ভ্যা না করে পুরো ঘটনাটা বল, যে হয়েছেটা কি? আর 1 মিনিট, তুই কি জানতি যে আজ আমরা তোকে দেখতে আসব? ওপাশে দম নিল অর্পি। হয়তো নিজেকে কথা বলার জন্য প্রস্তুত করছে। তারপর মলিন গলায় বলতে শুরু করল, আমার মায়ে 2 মাস ধরে আমার কান ঝালাপালা করে ফেলছিল যে কবে বিয়ে করবি, কবে বিয়ে করবি। পরে ভাবলাম যে সামাদ পৃথা তো ফিক্সড, তোরও কয়দিন পর হয়ে যাবে, আর আনানের কথা তো বাদই দিলাম। ওই ছাগলের জীবনেও বিয়ে হইব না। এখন আমি ভাবলাম শুভ কাজ সারতে দেরি করতে নেই। 1 মিনিট, 1 মিনিট, তুই না শাওন ভাইরে পছন্দ করতি? মাইশার বোকাসুলভ কথায় বিরক্ত হল অর্পি। তেজি সুরে বলল,
পছন্দ তো কলেজ লাইফে আশিক, তীব্র, নিয়াজ, মুহিত সবাইরে করছি। পাড়ার বড় ভাইয়ের ওপরও ক্রাশ খায়া বসেছিলাম। ভার্সিটির ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম মিসির সারও বাদ যায়নি আমার নজর থেকে। তো বল এখন সবাইরে বিয়ে করে বসে থাকুমু নাকি? এটা সত্যি যে শাওন ভাইয়ের ওপর একটা উইকনেস কাজ করত, বাট এছাড়া আর কিছুই না। এজন্যই তো ছেলে খুঁজতে বলছিলাম মারে। তারপর আজ সকালে হুট করেই মা বলল যে আজ নাকি একজন দেখতে আসছে। আমি তখনও জানতাম না যে ওটা নুহাশ ভাই ছিল। আম্মুর কথামতো সুন্দর মতো সেজে চশমা ছাড়াই গিয়েছিলাম ড্রয়িং রুমে। আমার ঘোলাটে চোখজোড়া দিয়ে কারো দিকে মুখ তোলার মতো ক্ষমতা ছিল না লজ্জায়। কিন্তু সবার কথাবার্তা শুনেই আন্দাজ করে নিয়েছিলাম আমার মায়ের সারপ্রাইজ। মাইশার ধারণাই তবে ঠিক ছিল। এই দুই মহিলা চক্রান্ত করে এই কারসাজি চালিয়েছে। মাইশা শুকনো ঢোক গিলে বলল। তারপর এবার চলুন একটু পূর্বের ঘটনাসমূহ শুনি। অর্পির রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নুহাশ আর অর্পি। রুমে এসেই আগে চশমাটা পরে নিয়েছে ও। ভয় বুকটা রীতিমতো কাঁপছে। তখন নুহাশ নামটা শুনে ওর মনে যে কি ঝড় বয়ে চলছিল তা বলার বাইরে। কোনোমতে নিজেকে সামলে মুখে লজ্জামিশ্রিত হাসির আবরণ দিয়ে রেখেছিল। এমনিতেও নুহাশ ভাই যে কি রাগী, 19 থেকে 20 হলে বাঘের মতো হুঙ্কার দিয়ে ওঠে। আর এই ছেলে নাকি ওর জামাই হবে। বিয়ের পর তো অর্পির তবে কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে যাবে। সারা জীবন টিচারদের মতো স্ট্যান্ড আপ এন্ড সিট ডাউনের মুখোমুখি হতে হবে। ভাবা যায় বিষয়টি। ভাবতেই অর্পির গলা ছেড়ে কাঁদতে মন চাচ্ছে এবার। নুহাশ নীরবতা কেটে বলল, এমনিতেও তো তুমি চশমা ছাড়া কিছু দেখতে পাও না। তো আজ চশমা ছাড়া আসলে কেন? উষ্টা খেয়ে হাত পা ভেঙে গেলে কি পরে ভাঙা বউ নিয়ে আমার ছুটোছুটি করতে হতো? কথাটি শুনেই ক্ষিপ্ত হয়ে গেল অর্পি। এ তো তার চশমা নিয়ে রীতিমতো অপমান। তবুও কোনোমতে ও নিজেকে সামলে রাখল। মনে রাখতে হবে এটা নুহাশ ভাই। অর্পি একটা পাল্টা উত্তর দিলে ওই ছেলে পাল্টা চর মারতে দ্বিধা করত না। নুহাশ এবার বলে উঠল, কি ব্যাপার অর্পি? আমায় দেখলে তোমার অপারেটিং সিস্টেমে জং ধরে যায় নাকি? আমার দিকে তাকাও না, কোনো কথা বলো না। একটা জলজ্যান্ত মানুষ তোমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি ভাবনায় মশগুল। হায় আল্লাহ! এ আমি কার পিছে ঝুলে পড়লাম? রেগে গেল অর্পি আর চেঁচিয়ে বলে ফেলল, আপনারে কি আমি বলছি এমন কানা বান্দরারে বিয়ে করতে? তাছাড়া আপনারে বিয়ে করার কোনো শখ নেই। ওই দিন আপনার চোরেই আমি সিধে হয়ে গেছি। এতটুকু বলেই থামল অর্পি। নুহাশের দিকে আড়ষ্টভঙ্গিতে তাকিয়ে ওর ভাবভঙ্গি বোঝার চেষ্টা করল। এতক্ষণের নির্বিকার নুহাশের ঠোঁটে ফুটে উঠল একটা অদ্ভুত হাসি। শান্ত গলায় বলল, আমি ওই দিন তোমার গালে চর মেরেছিলাম দেখেই আমায় বিয়ে করবে না তাই তো? নুহাশের ভাবভঙ্গি ভালো ঠেকাচ্ছে না। অর্পি বিস্ময় নিয়ে তাকিয়ে থাকল নুহাশের দিকে। নুহাশ আবার বলল, বিয়ে তো আমি তোমাকেই করব। তার আগে তোমাকে সাইজ করে নেই। তা তোমার ডান গালে থাপ্পড় দিয়েছিলাম নাকি? কথাটা বলে নুহাশ ফট করে চুমু দিয়ে দিল অর্পির ডান গালে। অর্পির মাথার লাইট এবার যেন ফিউজ হয়ে গেল। ফ্যালফ্যাল করে তাই তাকিয়ে আছে নুহাশের দিকে। হাত পা বিরামহীনভাবে কাঁপছে, যেন শরীরের ওপর দিয়ে সাইক্লোন চলে গিয়েছে। এটা কি ঘটল ওর সাথে? নুহাশ ওর গালে। ভাবতেই অর্পি কাদো কাদো মুখে গালে হাত দিয়ে দিল। নুহাশ তা দেখে মুখে রহস্যময়ী হাসি টেনে চলে গেল এ ঘর ত্যাগ করে। মাইশা স্তব্ধ। এইমাত্র কি শুনল এটা? কানে হাত চেপে বলল,
আস্তাগফিরুল্লাহ। এই মায়া, তোর লজ্জা করে না আমার কাছে আমার বড় ভাইয়ের প্রেম কীর্তি বলতে? তোর ভাই আমার গালে কিস করছে, যেটা আজ পর্যন্ত একটা ছেলেও করেনি, আর তুই কিনা। তো কি করব আমি? ভাইরে বলমু যে, ভাই তুই তোর হবু বউরে আর কিস করবি না? বিয়ের পরেও না? বলবো নাকি? চুপ হয়ে গেল অর্পি। ওর ছোট মস্তিষ্ক বুঝে গিয়েছে ওর বিশিষ্ট মাথা এই নুহাসের ঘাড়েই ওকে চাপিয়ে দেবে। মাইশা এবার ঘুমু ঘুমু কণ্ঠে বলল, দেখ আমার অনেক ঘুম পাইছে, আমি এবার ঘুমাইতে গেলাম। তোর যদি আরো কথা বলতে ইচ্ছে হয় যা তোর হবু জামাইরে কল দে। বলেই টুট টুট করে কল কেটে দিল মাইশা। রাতের আমেজে নিস্তব্ধতা চারিপাশ। ঘড়ির কাঁটায় 1:05 দেখাচ্ছে। তখন অর্পিকে ঘুমের কথা বলে কল কেটে দিলেও এখনো নিদ্রাহীন ভাবে সময় কাটাচ্ছে মাইশা। মনে পড়ছে অর্পিদের বাসায় হুট করে আয়াতের কাছাকাছি আসার দৃশ্যটা। আচ্ছা, তখন যদি মাইশা নুহাস ভাইয়ের মতো আয়াতের গালে ফট করে একটা চুমু দিয়ে দিত, তখন আয়াতের প্রতিক্রিয়া কেমন হতো? অর্পির মতো ভ্যাবাচ্যাকা খেত নাকি নিজেই একটা ডোজ দিত? লজ্জায় লাল হয়ে যাচ্ছে মাইশা। মনটা আজকাল বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে। হুট মাইশার কি হলো ও জানে না। মনে হলো আয়াতকে এখনই দেখতে হবে ওর। এখন না দেখলে ওর হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। সহস্র ভাবনা উড়িয়ে দিয়ে চার্জারের তার থেকে মোবাইল খুলে আয়াতের নাম্বারে ডায়াল করল মাইশা। মনে হচ্ছে যে কল রিসিভ করবে না। এমনিতেও অনেক রাত হয়েছে। কিন্তু ওর ভাবনাকে ভুল ধরিয়ে কল রিসিভ করল আয়াত। আসসালামু আলাইকুম আরহাম, আয়াত বলছি। আয়াতের শক্ত পুরুষালী কণ্ঠ শুনে দমে গেল মাইশা। উত্তেজনায় হৃদয় কিছুটা কাঁপছে। আয়াতের কণ্ঠ শুনে বোঝাই যাচ্ছে যে মাইশার নাম্বার ওর কাছে নেই। তাছাড়া মাইশা কখনোই নিজ থেকে আয়াতকে নাম্বার দেয়নি, আর না আয়াত নেয়ার চেষ্টা করেছে। বরং আয়াতের নাম্বারটাই শাওন ভাইয়ের কাছ থেকে ম্যানেজ করতে বেশ বেগ পেতে হয়েছিল ওর। কিন্তু আয়াতের ফরমাল কণ্ঠটা আসলেই বেশ সুন্দর। এতটাই সুন্দর যে এই সুন্দর কণ্ঠের মায়ে যে কেউই বিমোহিত হয়ে যাবে। নির্বিকার ভাবে তাই এবার বলল, আমি মাইশা বলছি। মাইশা নাম শুনে ওপাশে আয়াত নিশ্চুপ। নীরবতা কাটিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, এখনো ঘুমাওনি তুমি মাইশু পাখি? উহু, তুমি ঘুমাতে দিচ্ছ না তো? ওপাশে একটু হাসল আয়াত। বুঝে গিয়েছে যে এই মেয়েটা ওকে নিয়ে কল্পনা করতে করতেই নির্ঘুমে রাত কাটাচ্ছে। একই, হাসছ কেন? আচ্ছা শোনো না, আমার না তোমায় খুব দেখতে ইচ্ছে করছে। একবার আসবে প্লিজ? মাইশার নিঃসংকোচ আবেদন। এমন কণ্ঠ পেয়ে আয়াত কিছুটা ভড়কে গেল। মাইশার মুখ থেকে যে এমন কোনো কথা শুনবে এটা কল্পনাও করতে পারেনি। তাই চিন্তিত সুরে বলল, আর ইউ ফাইন মাইশা? জ্বর টর হয়নি তো? কি সব বলছো? আমার জ্বর টর হতে যাবে কেন? আমি জাস্ট তোমাকে কাছ থেকে দেখতে চাই। তো কাল সকালে আসি? না, এখন মানে এখনই। কাল দেখে কিছু করা আর এখন দেখে কিছু করার মধ্যে বিরাট এক পার্থক্য আছে। প্রখর কণ্ঠে বলল মাইশা। ওপাশে আয়াত দুষ্টুমির স্বরে বলে উঠল, তো তুমি কিছু করতে চাও নাকি এখন? চাই তো। অনেক কিছু করতে চাই। যেমন টাইট একটা হাগ করে বুকে মাথা রেখে তোমার সব ট্রাভেল এক্সপেরিয়েন্স শোনা, আরও অনেক কিছু। এখন বলা যাবে না। ওপাশ থেকে হো হো করে হেসে উঠল আয়াত। কোনোমতে মিনমিনিয়ে বলে উঠল, প্রেমে পড়ে তোমার মাথা গিয়েছে মাইশু। যেই ছেলে তোমায় কোলে নিয়েছিল বলে চলন্ত ট্রেনে ঠাস করে থাপ্পড় মেরে দিলে, এখন সেই ছেলের বুকে মাথা রেখে গল্প করবে? আজব তো।
এগুলো আর বলবা না প্লিজ। শুনতে খারাপ লাগে তো। আচ্ছা বলবো না। তবে কি জানো যে এখন কয়টা বাজে? 1:15। আর এই মাঝরাতে নিজের জান হাতে নিয়ে আমি একটা মেয়ের বাসায় যাব কেন? ধরা পড়লে লোকজন তো আমায় জুতো পিটে করবে। আমার জন্য একটু জুতো পিটে খেলে কিচ্ছু হবে না। তুমি এখন আসবে মানে আসবে। ব্যাস। এবার দীর্ঘশ্বাস ফেলল আয়াত। তারপর মলিন সুরে বলল, আচ্ছা আমায় সময় দেও। আমি বাসায় গিয়ে জামা কাপড় পাল্টে আসছি। মানে? তুমি কোথায়? রেডিও স্টেশনে। 12টায় একটা টক শো ছিল এক ইউটিউবারের সাথে। আমিই হোস্ট করেছিলাম। রাত 1টায় শেষ হয়েছে। তো এতক্ষণ বললে না কেন? মৃদু হেসে উঠল আয়াত। তারপর শ্বাস টেনে বলল, বড্ড ক্লান্ত ছিলাম মাইশু। আননোন নাম্বার রিসিভ করে যখন তোমার কণ্ঠ শুনলাম, ট্রাস্ট মি শকড হয়ে গিয়েছিলাম। তুমি এই মাঝরাতে যেমন পাগলামো করছো, এখানে বসেই আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছি আমি। তো কি বলতাম বলো? এই ক্লান্ত মনে যে কেবল তোমাকেই অবাধে বিচরণের অধিকার দিয়েছি। মাইশা নিশ্চুপ। আয়াতের কণ্ঠে কেমন যেন একটা নেশা দেখতে পেয়েছে। মাইশা আবার বলল, তাড়াতাড়ি আসো প্লিজ। আর হ্যাঁ, গেটের কাছে বাইক রাখবা না। একটা কোণে রেখে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে থাকবা। আবার পাইপ বেয়ে হিরোদের মতো বারান্দায় উঠে পড়ো না কিন্তু। আমি নিচেই আসব। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি। আসতে 1 ঘন্টার মতো লাগবে। এখন তোমার ডিউটি হলো একটা সেক্সি নাইটি পরে নিচে এসে আমাকে পাগল করে তুলবা। জুতা চিনো? হা হা হা। যোগ করলাম। আচ্ছা শুনো, বাইরে কিন্তু ভালোই বাতাস আছে। মনে হয় শেষ রাতে বৃষ্টি পড়বে। তুমি একটা পাতলা চাদর পরে এসো। লাভ ইউ মাইশু পাখি। কল কেটে দিল আয়াত। চোখে রাজ্যের ক্লান্তি ভর করলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ঠোঁট নাড়িয়ে হালকাভাবে বলে উঠল, প্রেমিকার আজকাল দেখছি প্রেমিকের জন্য দৃষ্টিনেশা বেড়ে উঠেছে। উহ, আমি পাগল হয়ে যাব তো। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট গভীরভাবে চেপে রেখেছে মাইশা। চোখে মুখে বিরাজ করছে টানটান উত্তেজনা। এই নিস্তব্ধতায় শুধু ওর প্রগাঢ় শ্বাস ছাড়া আর কিছুই অনুভব করতে পারছে না। একটা চাদর পেঁচিয়ে গেটের কাছে অপেক্ষা করছে আয়াতের আসার জন্য। ঢাকার উত্তরার এ অংশটিতে রাতের গভীরতার সাথে নিস্তব্ধতা কেমন যেন হুড়হুড় করে বাড়ে। শুনশান পথের মাঝে কেমন যেন একটা ভুতুরে ভুতুরে ভাব। সেই সাথে ঠান্ডা হাওয়ায় কেমন যেন একটা ঝিমানো অনুভূতি। মাঝে মাঝেই পথের ধারের কৃষ্ণচূড়া গাছটি থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে। মাইশার এখন কেমন যেন ভয় করছে। এক পলক ভাবল চলে যাবে ভেতরে। পরমুহূর্তেই বিষয়টা মাথা থেকে ঝেড়ে দিল। আজ এই মুহূর্তে আয়াতকে না দেখলে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। লাগুক ভয়, তবুও এই 1 ঘন্টার অপেক্ষাকে বিফলে যেতে দেবে না। বেশ কিছুক্ষণ পর মাইশার অপেক্ষার পূর্ণতাটি ওর দোরগোড়ায় এসে হাসির হল। অপেক্ষারত মুখে এবার ছেয়ে গিয়েছে উজ্জ্বলতার নুরানি ছাপ। আয়াত এসে শব্দহীনভাবে এক কোণে বাইকে ব্রেক কষল। মাইশার সাথে চোখাচোখি হতেই মুখে ফুটে উঠেছে একটা মুচকি হাসি। রাতের আধারে এমন একটা ছেলেকে মুচকি হাসতে দেখতে যে কেউ মনে করবে এ যেন এ মায়ারাজ্যের রাজকুমার। কোনো ছেলের মুচকি হাসাতেও গালে যে নিখুঁতভাবে একটা টোল পড়ে মাইশার তা জানা ছিল না। মাইশা বাড়ির গেটের ভেতর দাঁড়িয়ে আছে আর আয়াত বাইরের এক কোণে। আয়াতকে দেখে তাই এক মুহূর্ত অপেক্ষা না করে বাড়ির সামনের প্রান্তের ছোট গেটটি খুলে দ্রুত পায়ে গেল আয়াতের কাছে। আয়াত বাইকের কাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে।
গায়ে সাদা শার্ট, হাতাগুলো ভাঁজ করা, হাতে সিলভার রঙের ঘড়ি, ওপরের দুটো বোতাম খোলা, জিন্স আর পায়ে হোয়াইট কেডস। গলায় এখনো রেডিও স্টেশনের আইডি কার্ডটি ঝুলছে, বাতাসের তালে তা উড়াতে অন্যরকম সুন্দর লাগছে আয়াতকে। চুলগুলো একটু অগোছালো, মুখে ক্লান্তির ছাপ। মনে মনে খারাপ লাগলো একটু মাইশার। এই ছেলে নিজের ক্যারিয়ার সেটেল করার জন্য দিনে পড়াশোনা আর রাতে কাজ করে, আর সেই সব পরোয়া না করেও ওর এক কথায় মুখ বুজে এসে পড়ল আয়াত। ভালোবাসা বুঝি এতটাই আবেগে জর্জরিত হয়? মাইশা কিছু না বলে হুট করে আয়াতের বুকে মিশিয়ে ফেলল নিজেকে। নিজের দুহাত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরেছে আয়াতের পিঠ। আয়াতের বুকের কাছে মুখ ডুবিয়ে এক নাগারে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল আয়াত। এতক্ষণের ক্লান্তি মাখা মুখে এবার বিরাজ করছে রাজ্যের বিস্ময়। মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে, মেজমেজে লাগছে শরীর, শিরা উপশিরায় চাঞ্চল্যতার ভাব। এই মেয়ের মাথা ঠিক আছে তো? নিজেরই বাড়ির সামনে এভাবে মাঝরাতে নিজের প্রেমিককে জড়িয়ে ধরতে একবারও বুক কাঁপল না। একেবারও মনে ভয় হল না যে কেউ দেখে ফেললে কি হবে। রাত ক্রমশই গভীর হচ্ছে, তারই সাথে বেগ পাচ্ছে জোরালো বাতাস। কৃঞ্চচূড়া গাছের ডাল কেমন যেন মরমর করে উঠছে। আয়াতের নিঃশ্বাস ভারী হয়ে আসল। তাই আস্তে করে মাইশাকে ছাড়িয়ে ধপ করে বসে পড়ল বাইকের সিটে। মাইশা এতে অবাক, খানিকটা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। কোনো ছেলেকে এভাবে জড়িয়ে ধরলে সে যে স্তব্ধ হয়ে যায় জানা ছিল না মাইশার। আয়াত বাইকে বসে দুহাত দুপাশে ভর দিকে খোলা আকাশের দিকে মুখ করে চোখ বুজে আছে। ত্যাগ করছে বড় বড় নিঃশ্বাস। হয়তো নিজেকে নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাইশা অবাক হয়ে বলল, কি হয়েছে আয়াত? আয়াত গম্ভীরস্বরে বলল, আমায় পাগল বানানোর ষড়যন্ত্র করছো নাকি এই মধ্যরাতে নিজে পাগল হয়েছ? কোনটা হয়েছে বলো তো? এমন পাগলামো কেন করছো মাইশু পাখি? তুমি বুঝো না তোমার এসব পাগলামি আমার নিঃশ্বাস বন্ধ করে দেয়। আমার পাগলামি পরে সামলাতে পারবে তো? আয়াতের নেশাকাতুর কণ্ঠে বিক্ষিপ্ত হয়ে উঠেছে মাইশার মন। কেঁপে কেঁপে উঠছে একটু। আয়াত এবার চোখ নামিয়ে মাইশার মায়াবী চোখে চোখ মিলাল। চোখে খেলা করছে হাজারো অব্যক্ত কথা। উঠে দাঁড়ালো আয়াত। সেই বিক্ষিপ্ত চোখে চোখ রেখে মাইশাকে বলে উঠল, কাছে এসো। মাইশার ভাবভঙ্গি এলোমেলো হয়ে গেল মুহূর্তেই। শূন্য মস্তিষ্কে সেভাবে দাঁড়িয়ে থাকতেই আয়াত নির্বিকারভাবে মাইশার বাহু ধরে নিজের কাছে টেনে নিল। অপ্রস্তুত হয়ে পড়ল মাইশা। তাই বিচলিতভাবে বলল, কি করছো তুমি? হুশ। আয়াতের মিহি গলা। মাইশার মুখের ওপর আয়াতের উত্তপ্ত নিঃশ্বাস পড়ছে। মাইশা আবারও বলে উঠল, কেউ দেখে ফেললে কি হবে? যখন আমার বুকে নিজেকে মিশিয়ে ফেলেছিলে তখন মনে ছিল না? আয়াতের কাঠ কাঠ উত্তর। হঠাৎ বাকশূন্য হয়ে গেল মাইশা। কৃষ্ণচূড়া ফুলের তীব্র অনুভূতিতে মনে অদ্ভুত বাসনা জেগে উঠছে। তার সাথে প্রেমিকের উষ্ণ আবেগী ছোঁয়া মাথায় কেমন যেন ঝিম ধরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে এখনই বাতাসের বেগে হারিয়ে যাবে। আয়াত আলতো করে মাইশার কপালের কাছ থেকে চুল সরিয়ে কপালে নরম ঠোঁট বুলিয়ে মাইশাকে ছেড়ে দিল। সরে গেল একটু দূরে। মাইশা তখনও সেভাবে ঠায় হয়ে দাঁড়িয়ে আছে। বেহায়া মনে কেমন যেন আয়াতের স্পর্শ পাওয়ার জন্য আরও আকুপাকু করছে। আয়াত মৃদু স্বরে বলল, আমায় প্রাণভরে দেখা হয়েছে মাইশু। আয়াতের কথায় মাইশার ধ্যান ভাঙল। মাথা ঝাঁকিয়ে বাচ্চাদের মতো করে বলল, না, ভুলে গেছো যে আমি কি কি বলেছিলাম? না তো, আমার সব মনে আছে।
আমায় দেখামাত্রই আমায় টাইট একটা হাগ করে বুকে মুখ ডুবিয়ে রাখবে। সেটা তো হয়ে গিয়েছে। এখন এত কথা বলো না সোনা। আমায় দেখার আবদার করেছ। আমি এসেছি, এখন যাও। রুমে গিয়ে একটা সুন্দর ঘুম দাও। এখন যাব না। 10 মিনিটই তো হলো তুমি আসলে। আরও কিছুক্ষণ থাকি। মাইশার অসহায় কণ্ঠ। আয়াত চুলে হাত বুলিয়ে বলল, ইয়া খোদা, এই মেয়ে আমায় পাগল করে তবেই শান্তির ঘুম দিবে। ভ্রু কুঁচকালো মাইশা। তারপর বলে উঠল, আমি এখন যাব না রুমে। আরও কিছুক্ষণ তোমার সাথে থাকব। ব্যাস, আরও কিছুক্ষণ। অবাক হয়ে বলল, হ্যাঁ, তো কি করবে এখানে? ফুটপাতে বসে বসে গল্প করব। না হলে এক কাজ করি, হিমু রূপার মতো হাতে হাত ধরে শহরে ঘুরোঘুরি করি। ভালো হবে না। আফটার অল আমার হুমায়ুন প্রেমী হবু শ্বশুরের ছেলের বউ বলে কথা। আয়াত কিছুক্ষণ শান্ত চাহনি নিক্ষেপ করল মাইশার দিকে। তারপর বলে উঠলে, হয়েছে উদ্ভট কথা। নাও গো। এমন করছো কেন তুমি? আমি কি তোমার সাথে এখানে একটু থাকতে পারি না? ক্ষেপে গেল আয়াত। খানিকটা রাগ চেপে বলল, না পারো না। ভুলে যেও না আমরা হাজব্যান্ড ওয়াইফ না। তোমার জিদের জন্যই এখানে এসেছি আমি। একটাবার ভেবে দেখেছ যে অ্যাট এনি চান্স তোমার ফ্যামিলি আমাদের এভাবে দেখলে কি হবে? ভেবে দেখেছ? শেষ কথাটি একটু উচ্চস্বরে বলল আয়াত। মাইশা বাক্যশূন্য হয়ে গিয়েছে। আয়াতের এমন ব্যবহারে খারাপ লাগা শুরু হয়েছে মনের ভেতর। আয়াত মাথা চেপে ধরল। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, আই এম সরি। আমি এমন বিহেভ করতে চাইনি। কিন্তু জান, বোঝার চেষ্টা করো এখানে আমাদের এভাবে দেখা করাটা মোটেও সেফ না। যতই আমরা বলি না কেন আমাদের মধ্যে কিছুই হয়নি, কিন্তু সমাজ আমাদের চরিত্রে দাগ লাগিয়ে দেবে। তো সমাজের কথা ভেবে আমরাও না হয় সবকিছু শেষ করে দেই। কি বলো? মাইশার শান্ত কণ্ঠ। আয়াত কাছে এসে দাঁড়ালো মাইশার। ফিসফিসিয়ে বলে উঠল, এভাবে বলো না মাইশু। বোঝার চেষ্টা করো। আর তোমার কি হয়েছে বলো তো? এত মাতাল হয়ে যাচ্ছ কেন? এমনিতেও তোমায় দেখলে মাথা আমার ঠিক থাকে না, আর মাঝরাতে যদি এমন নির্বিকার হয়ে ওঠো তো নিজেকে নিয়ন্ত্রণে রাখতে কষ্ট হয় না? আমার এই অনুরোধটা রাখো প্রিয়। প্লিজ এখন চলে যাও। আমাদের সম্পর্কটা একবার মেনে নিক সবাই। তারপর আর কোনো ছাড়াছাড়ি হবে না। এবার যাও। মাইশা কিছু না বলে নীরবে গেটের দিকে রওনা হলো মাইশা। আয়াত বাইকে বসতে বসতে একটু জোরালো গলায় বলল, তোমার বাপ ভাইকে বলে দিও। আরহাম আয়াত খুব শীঘ্রই তার মাইশু পাখিকে বউ বানানোর জন্য নিতে আসবে। মাইশার বুকে তোলপাড় শুরু হয়ে গেল আয়াতের কথায়। চারদিক থেকে এই নীরব রাতের মোহনীয়তা যেন ওকে গ্রাস করে ফেলছে। মনে মনে ভাবছে যে, আহা, এত সুখ সুখ অনুভব হচ্ছে কেন? নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যান্টিনে থম মেরে বসে আছে মাইশা আর ওর বন্ধুরা। জানালা দিয়ে সূর্যের তেজক্রিয় রশ্মি ওদের টেবিল বরাবর পড়ছে। এখন ক্লাস টাইম থাকলেও সেদিকে কারো পরোয়া নেই। স্তব্ধ চাহনি সবাই টেবিলের অবহেলিত কোকের বোতলগুলোর দিকে নিক্ষেপ করে রেখেছে। নীরবতা কাটিয়ে আনান এবার অর্পিকে বলল, কি করলি এটা তুই? ওই ব্যাটারে আমি দুই চক্ষে দেখতে পারি না। দেখলেই মাথায় আগুন ধইরা যায়, তবুও ভয় হামাগুড়ি খাই আমি। দোস্তের বড় ভাই পর্যন্তই তো ঠিক ছিল। কেমনে পারলি তারে আমার দুলাভাই বানাতে? মানে, এমন দুলাভাই থেইকা তো আজীবন সিঙ্গেল থাকাও ভালো। আনানের কণ্ঠে হাহাকার। নুহাসকে দুলাভাই হিসেবে ভাবলেই ওর অন্তরাত্মা কেঁপে ওঠে।
কত ভেবেছিল অর্পির বিয়ের সময় জামাইয়ের জুতো চুরি করে মোটা অঙ্কের টাকা নিবে আর এই জামাই তো ওর এই আঙুলের ওপর নাচাবে। আনানের কথায় ক্ষিপ্ত হল মাইশা। দাঁতে দাঁতে চেপে বলল, আমার ভাইয়ের নামে আর যদি একটা কথা কস, কসম আল্লাহর, তোর চোপা আমি ভেঙে ফেলব। অর্পি কাদো কাদো সুরে আনানকে বলল, একটা কথাও কইবি না তুই শয়তান শালা। ওই দিন তুই অভিশাপ দিছিলি না যে নুহাশ ভাইয়ের মতো আমি একটা জামাই পাব, আজ দেখ নুহাশ ভাই আমার হবু জামাই হইব। অর্পির অবস্থা কাহিল। অধিক শোকে পাথর হয়ে এই মেয়ে আজকাল অশ্রাব্য ভাষা ব্যবহার করা শুরু করেছে। এমন না যে নুহাশকে ও মেনে নিতে পারবে না, কিন্তু নুহাশ ছেলেটাকে জমের মতো ভয় পায় অর্পি। আনানের মতো ওরও নুহাশকে দেখলে ভয় কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। নুহাশের এক ধমকে আনান, সামাদ, পৃথা সিটিয়ে গেলেও অর্পি সর্বদাই ভ্যা ভ্যা করে কেঁদে ফেলত। আর মানুষ যে একটা মানুষকে কান্নারত অবস্থায় দেখে মোহে পড়ে যায়, নুহাশকে না দেখলে অর্পি তা জানতে পারত না। গোল ফ্রেমের চশমা পড়ুয়া এই মায়াবতী মেয়েটি বড়ই বাচ্চাসুলভ। তাই সেদিন হঠাৎ নুহাশের স্পর্শ বিদ্যুতের ন্যায় নাড়িয়ে দিয়েছিল ওকে। সেদিনের পর থেকেই নুহাশকে দেখলে ও মিহিয়ে যায়, মনে এমন সব আবেগের সূত্রপাত হয় যা এই 21 বছরের জীবনে কখনোই হয়নি। সবদিকেই কেমন যেন এক দুর্দান্ত চাঞ্চল্যতার ভাব। পৃথা অর্পিকে ঘাটা মেরে বলল, কি হয়েছে তোর? ধ্যান ভাঙল অর্পির। এতক্ষণ চিন্তা চেতনার রাজ্য ছেড়ে অন্য ভাবনায় মশগুল ছিল। মেকি হেসে বলল, কি হবে আবার আমার? কিছুই না। মাইশার চোখে মুখে নির্লিপ্ততার ছাপ। নুহাশ আর অর্পির বিয়ে নিয়ে রীতিমতো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মাইশা আদৌ বুঝতে পারল না যে অর্পির মা আর শারমিন বেগম এত তাড়াহুড়ো কেন শুরু করেছেন বিয়ের জন্য। বিয়ে ঠিক হয়েছে সবেমাত্র 1 মাস হল। এই 1 মাসে একটাবারের জন্য অর্পি মাইশার বাসায় যায়নি, নুহাশের সাথে দেখা হবে এই ভয়। আজকাল ওর আব্বু আম্মুর পরিকল্পনা কিছুই যেন ওর মাথা দিয়ে ঢুকছে না। এত সব কর্মব্যস্ততার ভিড়ে একটু প্রাণভরে শ্বাস নিতে চায় মাইশা। প্রিয়জনের হাত আঁকড়ে ধরে ঘুরতে চায়। কিন্তু আয়াতেরও সেদিকে খবর নেই। ওর মাস্টার্সের পরীক্ষা শেষ হলো কিছুদিন হয়েছে। এর মধ্যেই খালামণি ওকে জোর করে কাজে ঢুকাতে চাইল, কিন্তু আয়াত নির্বিকারে বলে দিয়েছে যে ও রেডিও সেন্টারেই আপাতত জব করবে। শাওন ভাইও ইতিমধ্যে ব্যস্ত নিজের ক্যারিয়ার নিয়ে। আজকাল আয়াত কাজে এতটাই মশগুল থাকে যে মাইশার সাথে দেখা করার বিন্দুমাত্র সময় পায় না। কিন্তু নিয়মমাফিক প্রতিরাতেই ওর সাথে 1 ঘন্টা কথা বলবে, যার মধ্যে মাইশা কথা বললেও আয়াত হুহা ছাড়া তেমন কিছু বলত না। ইদানিং কাজের চাপে প্রচণ্ড গম্ভীর হয়ে গিয়েছে ও। মাইশার অবচেতন মন তখন অজান্তেই বলে ওঠে যে ওর জন্য হয়তো আয়াতের বিরক্তি লাগে। তার জন্য গত 2 দিন আয়াতের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি মাইশা। আয়াত না হয় কিছুদিন ওর কাজ নিয়েই ব্যস্ত থাকুক। ছেলেটারও তো নিজের ক্যারিয়ার গড়তে হবে। হুট করে চেয়ার ছেড়ে উঠে পড়ল মাইশা। আনান, সামাদ, পৃথা, অর্পি সবাই নিজের কথা ছেড়ে ওর দিকে মনোযোগ দেয়। পৃথা তাজ্জব সুরে বলে উঠল, কি রে, এভাবে উঠে গেলি কেন? পৃথার কথার প্রতিউত্তর দিল না মাইশা। শুধু মিহি কণ্ঠে দুটো কথাই বলল, তোরা গল্পগুজব কর, আমি বাড়িতে গেলাম, ভাল লাগছে না। বলেই গটগটিয়ে ক্যান্টিন থেকে প্রস্থান করল মাইশা। বাকিরা সবাই এখনো নির্বোধ চোখে মাইশার যাওয়ার পানে তাকিয়ে আছে। মেয়েটা আজকাল বেশ রহস্যময়ী হয়ে উঠেছে। স্বচ্ছ নীল আকাশ ভেদ করে গড়িয়ে পড়ছে কাঠফাটা রোদ। এই দুপুর সময়টাতে যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই হলুদ বর্ণের আবির্ভাব। বার কয়েক খালি ঢোক গিলল মাইশা। এই গরমে তেষ্টা পেয়েছে বটে।
রাস্তার এক কোণে দাঁড়িয়ে হাতঘড়ির দিকে পরখ করে নিল। কাটায় কাটায় 12:47 বাজে। আর কিছু সময় পর হয়তো জোহরের আজান দিয়ে দিবে। তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য রিকশা খোঁজার জন্য এদিক সেদিকে তাকাল। হুট করে একটা বাইক সামনে এসে পড়তেই ভড়কে গেলে মাইশা। তেজ নিয়ে এর প্রতিবাদ করতে যাবে, কিন্তু বাইক আর বাইকের মালিকের চোখে দৃষ্টি নিক্ষেপ করলেই ওর গরম চাহনি শীতল হয়ে গেল। নির্লিপ্ততা ভঙ্গিতে আয়াত বসে আছে। পরনে নীল শার্ট আর গ্রে প্যান্ট। গরমের কারণে হাতের কাছে ফোল্ড করা হাতাটি আঁটো-সাঁটোভাবে লেগে আছে। মাইশার দিকে না তাকিয়েই শান্ত ভঙ্গিমায় বলে উঠল, বাইকে উঠে পড়ো। বিরক্তির ভাঁজ পড়ে মাইশার কপালে। এতদিন নিজের থেকে এক পলকের জন্য কথা বলে নাই, আর এতদিন পর দেখা করে কোথায় কুশল বিনিময় করবে, কিন্তু হলো তার উল্টো। কওয়া নেই, কথা নেই, হুট করে বলল, বাইকে উঠে পড়ো। মাইশা চোখ ছোট ছোট করে বলল, আমি যার তার বাইকে এভাবে উঠে পড়ি না। আয়াত চোখ পাকিয়ে বলল, আবার বাচ্চামো শুরু করেছ কেন তুমি? ফতাফত পিছে বসে পড়ো। আয়াতের কণ্ঠে স্পষ্ট ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। এই গরমে এই ক্রোধের শিকার হয়েছে নিজেকে আরো ভস্মীভূত মনে হল মাইশার। আয়াতের দিকে না তাকিয়েই বলল, আমি এখন বাসায় যাব। আর তুমিও না হয় তোমার কাজে যাও। ইদানিং যা ব্যস্ত মনে হচ্ছে। কদিন পর তো কথা বলাই বন্ধ করে দিবে। আয়াত নীরব ভঙ্গিতে এবার মাইশার এক হাত টান মেরে বসিয়ে দিল পিছনের সিটে। হতভম্ব হয়ে গেল মাইশা। আয়াতের এহেন কাণ্ডে ওর মাথা শূন্য হয়ে গিয়েছে। আয়াত বাইক স্টার্ট করতেই মাইশা কিছু বলতে যাবে, তার আগেই আয়াত শীতল কণ্ঠে বলল, মুখ থেকে একটা ওয়ার্ড বের হলে ডিরেক্ট আমি খালু আর খালামণির কাছে আমাদের ব্যাপারে গিয়ে সব বলবো। মিহিয়ে গেল মাইশা। ভারক্রান্ত অবস্থায় আয়াতের কাঁধে নিজের হাত চেপে ধরল তাই। আয়াত কিছু না বলেই এবার বাইকটা হাতিরঝিলের দিকে নিয়ে গেল। হাতিরঝিলের এপাশটিতে বহমান ঠান্ডা বাতাস। রৌদ্দুরের তেজটি সঠিকভাবে বোঝা যাচ্ছে না এত বাতাসের কারণে। নীল আকাশের সাদা মেঘের আস্তরণে আশপাশ চমৎকার লাগছে। সবদিকেই কেমন যেন এক মৌনতার ভাব। অদূরের শিউলি গাছটিকে এত সুন্দরভাবে দাঁড়ানো দেখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকার চেষ্টা করলেও তা পারল না মাইশা। কেননা আয়াত বিধ্বস্ত ভঙ্গিমায় বেঞ্চের সিটে মাথা এলিয়ে দিয়েছে। চোখে মুখে কেমন যেন লাল দেখাচ্ছে। ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আয়াত। কিছুক্ষণ পর শীতল কণ্ঠে বলল, দুদিন ধরে কল রিসিভ করছো না কেন? মাইশা নীরব। কিছু জিজ্ঞেস করছি তোমাকে। কল রিসিভ করছো না কেন? তবুও মাইশা কিছু বলল না। কঠোর দৃষ্টি সামনের ঝিলের পানিতে দিয়ে রেখেছে। ক্ষেপে গেল আয়াত। উচ্চস্বরে বলে উঠল, এসব ফালতু কাজের মানে কি মাইশা? একটাবার ভেবে দেখেছ যে আমার কি অবস্থা হয়েছিল? সারাটা দিন খাটাখাটুনি করে রাতের নিস্তব্ধ প্রহরে তোমার কণ্ঠ নিমিষেই আমার ক্লান্তি দূর করে ফেলত। আমার জন্য একটুও কষ্ট হয় না তোমার? তোমার আবদারের জন্য তো আমি ছুটে চলে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। আর তুমি এক কাজ করো, মেরে ফেলো আমায়। তবেই তো তোমার শান্তি হবে, তাই না? ছলছল করে উঠল চোখজোড়া মাইশার। না চাইতেও চোখের অবাধ্য জলগুলো অবধারায় গড়িয়ে পড়ছে। মিহি গলায় বলল, দুদিন ধরে তোমার কল রিসিভ করলাম না বলে তুমি এমন করছো? আর তুমি একটাবার বলতে পারবে যে লাস্ট কবে আমার সাথে কথা বলেছিলে? হ্যাঁ ছাড়া। আমার মনে হচ্ছিল যে আমি তোমায় বিরক্ত করছি, তাই কথা বলি নাই দুদিন। শান্ত হয়ে গেল আয়াত। মেয়েটার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে।
এভাবে বকাটা আসলে ঠিক হয়নি। আয়াত নিজের চুলগুলো এক হাতে পেছনে ঠেলে দিয়ে নির্লিপ্ততা শ্বাস ছাড়ল। তারপর মাইশার সামনে আর্স্ট ভঙ্গিতে বলল, সরি, আমার এভাবে বলা উচিত হয়নি। সরি বলছো কেন? দোষ তো আমার। আমি তো তোমাকে একটুও শান্তিতে থাকতে দেই না। মাইশার কাঠ কাঠ উত্তর। আয়াত কিছু না বলে আলতো হেসে এগিয়ে গেল কানের কাছে। মাইশা পিছাতে গেলেই আয়াত নিজের হাত দিয়ে ওর হাত চেপে ধরে, যার দরুন থেমে যায় মাইশা। আয়াতের হুটহাট এভাবে কাছে আসাতে অস্বাভাবিকভাবে ওর হৃদস্পন্দন বেড়ে যায়। এই কাছে আসাতে কোনো অপ্রীতিকর দৃশ্য বা অশ্লীলতা নেই, আছে শুধু না জানা কয়েক খণ্ড অনুভূতি। আয়াতে মাইশার কানের কাছে ফিসফিসিয়ে বলল, ঠিকই তো বললাম, আমায় তুমি শান্তিতে থাকতে দাও না। এই অবাধ্য মনটা সময় অসময়ে শুধু মাইশা নামটি উচ্চারণ করতে থাকে। আর আমার সাথে কথা না বলে কি মজা পেয়েছিলে তুমি? জানো আমার কি অবস্থা হয়েছিল? গত 2 রাত শান্তিমতো ঘুমাতে পারি নাই। শ্বাস নেওয়া তো কষ্টকর হয়ে গিয়েছিল আমার জন্য। আর একটু হলে যদি মরে যেতাম তার দায়ভার কি তুমি নিতে? আয়াতের ঠোঁটজোড়া বারবার স্পর্শ করে চলছে মাইশার কানের লতি। নিজেকে কেমন যেন দমবদ্ধ পরিস্থিতির শিকার মনে হল ওর। দুপুরের এই জনশূন্য পরিবেশের তিক্ততা নিমিষেই মেঘের ন্যায় উড়ে গিয়েছে। আর মাইশা তখনও নীরব। আয়াত মাইশার কাছ থেকে সরে আসলো আস্তে করে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। নতুন নতুন অফিসে কাজ শেখা শুরু করেছে। এ সময়ে কাজে ফাঁকি দিলে বাবা রাগ করতে পারে। আয়াত শীতল গলায় বলল, আর অল্প কিছু সময় মাইশা। একবার নুহাশ ভাইয়ের বিয়েটা হয়ে যাক। ততদিনে আমিও নিজের ক্যারিয়ার সামলে নেই, যাতে তোমার বাবা খালু আমায় তোমার অযোগ্য না মনে করতে পারে। তারপর এই আরহাম আয়াত বিয়ের জন্য অনশন শুরু করবে। ফিক করে হেসে দিল মাইশা। যতবারই মনে একটা ভয় জেগে ওঠে ততবারই আয়াত নতুনভাবে আশ্বাস দেয় ওকে। আয়াতের প্রতিটি কথা, প্রতিটি ভঙ্গিমাই যেন মাইশার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। রাগ, হাসি, তেজ সবকিছুতেই কোনো না কোনো ভাবে যেন মাইশার অস্তিত্ব রয়েছে। মাইশার মনের কথাও চট করে বুঝে ফেলার মতো ক্ষমতা ধারণ করে নিয়েছে। ব্যাপারটা এমন হলো কেন? ছেলেটা কি আজকাল মনের অনুভূতি পড়া শুরু করেছে নাকি? 11:30টার সময় নিজের খালামণির বাসায় গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের তরকারি খেতে মগ্ন আয়াত। বোঝা মুশকিল যে এটা কি সকালের খাবার খাচ্ছে নাকি দুপুরের। ডাইনিং টেবিলের এক পাশে চিন্তায় বিভোর হয়ে বসে আছেন শারমিন আর রাহেলা বেগম। নুহাশ গ্যারেজ থেকে গাড়ি বের করতে গিয়েছে শপিংয়ে যাবে বলে। এদিকে আয়াতের মুখে ক্লান্তিমাখা ছাপ। গতরাতে 1:30টার দিকে রেডিও সেন্টার থেকে বাড়ি এসে ভেবেছিল সকাল পর্যন্ত শান্তির ঘুম দিবে। কিন্তু সে ভাগ্য আর জোটেনি। হুট করেই কল এসেছে যে ওর শো এর জন্য একজন কোম্পানি স্পন্সর করবে। মিটিং সকাল 9টায়। এদিকে বাবার সাথে ব্যবসার কাজ শেখা, আবার এই জবটি রীতিমতো ক্লান্ত করে তুলছে আয়াতকে। আজ নুহাশের বিয়ের শপিংয়ের জন্য সবাই একসাথে শপিং করতে যাবে বিধায় আয়াত বাংলা মোটর থেকে সরাসরি খালামণিদের বাসায় এসে পড়ল। আয়াত খেতে খেতে মিহি কণ্ঠে বলে উঠল, রান্নাটা বেশ মজার হয়েছে খালামণি। সকালে তুই কিছু খাসনি, তাই না? প্রশ্ন করলেন শারমিন বেগম। বিনিময়ে আলতো হেসে আবার প্লেটে মনোযোগ দিল আয়াত। শারমিন আর রাহেলা বেগম যা বোঝার বুঝে গিয়েছেন। কপালে বিরক্তি চেপে বসালেন রাহেলা বেগম। ছেলের এসব খামখেয়ালিপনা তিনি মেনে নিতে পারছেন না। তাই ক্ষুণ্ণ কণ্ঠে বলে ওঠলেন, এত বড় হয়ে গিয়েছিস, কবে নিজের খেয়াল রাখা শিখবি বলতো? আমি তোকে বারবার বলেছি এসব রেডিও স্টেশনের আর যে এর কাজ ছেড়ে দে।
তোর বাপের ব্যবসা আছে, তোরা ভাই বোন মিলে সুন্দর মতো সামলাবি। কিন্তু ছেলে কি আমার কথা শুনে? আগে পড়াশোনা ছেড়ে বন্ধুদের নিয়ে দেশ ঘুরেছিস আর এখন আবার কাজের চাপে দম নিতে পারিস না। বিনিময়ে আয়াত নীরব থাকল। খালামণির উদ্দেশ্যে ব্যস্ত ভঙ্গিতে বলল, খালামণি, পানি দাও তো। শারমিন বেগম সবিনয়ে তা করলেন। আয়াত আজ তৃপ্তি সহকারে খেয়েছে। হয়তো পেটে ক্ষুধা ছিল বিধায় খাবারটি আরও সুস্বাদু লাগছে। এমনিতেও ইলিশের তরকারি আয়াতের বেজায় প্রিয়। বেসিন থেকে হাত ধুয়ে আয়াত বলে উঠল, তাড়াতাড়ি চলো, নুহাশ ভাই বোধ হয় বাহিরে ওয়েট করছে। এই কথাটি বলে সদর দরজার দিকে চলে যেতেই মুখোমুখি হল মাইশার। মেয়েটা আজ কালো সালোয়ার কামিজ পরেছে নরমাল কারুকাজের। হালকা কোকড়ানো চুলগুলো তুলি দিয়ে বাঁধা। লেয়ার কাট করার কারণে সামনে ছোট ছোট চুলগুলো সুন্দরভাবে কপালের ওপর পড়ে আছে। আয়াত কিছুক্ষণ সম্মোহনী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকল। মেয়েটা ধীরে ধীরে আরও সুন্দর হয়ে যাচ্ছে। অন্য সময় হলে আয়াত নিজের খাপোছাড়া কথা দিয়ে মাইশার ১৩টা বাজিয়ে দিত, কিন্তু এখন সেই সময়টা না। তাই স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, খালামণি, মাকে নিয়ে জলদি বাইরে আসো। সম্মতি জানালো মাইশা। ছেলেটা কাজের চাপে একেবারেই নীরব হয়ে গিয়েছে, তবুও সেই চোখজোড়ায় তাকালে এক অন্য ভালোলাগা কাজ করে ওর। কেমন যেন হিমশীতল এক অনুভূতি। তপ্ত গরম চারিপাশে, সাথে তো রয়েছেই মানুষের জমজমাট ভিড়। বসুন্ধরা মার্কেটের উল্টো পাশে যেই ফার্নিচারের দোকানগুলো আছে সেখানে গাড়ি থামালো নুহাশ। সাথে সাথেই বেরিয়ে পড়ল শারমিন, রাহেলা বেগম আর মাইশা। নুহাশের গাড়ির পেছনেই আয়াত নিজের বাইক থামাল। বেচারায় তপ্ত রোদে ঘেমে ভিজে গিয়েছে। মাইশা অসহনীয় চোখে চারিদিক তাকাল। আজ শনিবার আর এ কারণেই বোধহয় যানজটটা একটু বেশি। সামনে মেট্রো রেলের কাজ হওয়াতে রাস্তার পরিধি সাময়িক সময়ের জন্য কিছুটা ছোট হয়ে গিয়েছে। আয়াত অসহনীয় কণ্ঠে মাইশাকে বলে উঠল, মনে কি তোমার মায়া মমতা নাই? তোমার সামনে এই হ্যান্ডসাম ছেলেটা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে আর আমার সামনেই ঢকঢক করে পানি খাচ্ছ তুমি। তোমার তো গর্দান কেটে ফেলা উচিত। অবাক হল মাইশা। আসলে তেষ্টার কারণে পানি খাচ্ছিল। তন্মধ্যে আয়াত এটা বলবে ও ভাবতে পারিনি। শারমিন বেগম চোখ গরম করে মাইশাকে বলল, আসলেই তো, তুই এসির হাওয়া খেতে খেতে এসেও গরমের জন্য পানি খাচ্ছিস আর ভাব এই বেচারার কি অবস্থা। ওকে পানিটা দিলে কি হতো? আবার এমন করলে সবার সামনেই তোর কান মলা দিব কিন্তু। এমতাবস্থায় মাইশা এগিয়ে গেল আয়াতের দিকে। চোখ জোড়া আম্মুর করা কথায় ক্রমশ ছোট হয়ে এসেছে। নিজের হ্যান্ডব্যাগ থেকে পানির বোতল বের করে বলল, এই নাও। নির্বিকার ভাবে সেই পানি নিয়ে এক চুমুকেই শেষ করে ফেলল আয়াত। তারপর পকেট থেকে রুমাল বের করে সন্তর্পণে মুছে নিল নিজের মুখটি। এদিকে সবাই রাস্তা পার হয়ে ওপারে শপিং সেন্টারে প্রবেশের জন্য উদ্যত হল। নুহাশ গাড়িটা ইউ টার্ন মেরে মার্কেটের গ্যারেজে গাড়িটি পার্ক করার জন্য চলে গেল। তবে আয়াত এখানকার এক পরিচিত দোকানের সামনেই নিজের বাইক রেখে এসেছে। পান্থপথের এই রাস্তাগুলো একটু বিপজ্জনক। এখানে প্রচণ্ড গাড়ি চলাচল হয় বিধায় রাস্তা পার হওয়ার সময় একটু অসাবধান হলেই বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই রাস্তা পার হওয়ার সময় আয়াত চক্ষুর অগোচরে হাত আঁকড়ে ধরল মাইশার। ঘটনায় স্তম্ভিত হয়ে মাইশা যখন অবাক চাহনিস্বরূপ আয়াতের দিকে তাকাল, আয়াত শীতল কণ্ঠে বলল, আমার দিকে না তাকিয়ে রাস্তা পারাপারে মনোযোগ দাও। ছেলেটার কণ্ঠে ওর জন্য হৃদয়ে টান অনুভব করল মাইশা।
যেন মাইশা অল্প বয়সী একটি কিশোরী। আয়াতের স্পর্শে যত্ন আছে। আছে কিছু অব্যক্ত কথা যা বিক্ষিপ্ত সুরে বলে ওঠে, আমি তোমার পাশে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে প্রবেশ করতে এক শীতল হাওয়া সবাইকে আবদ্ধ করে নিল। বাইরে থাকা তপ্ত গরমে জর্জরিত হওয়ার পর এসির ঠান্ডা হাওয়ার সংস্পর্শে মুহূর্তেই সকলে শীতল হয়ে গিয়েছে। গ্রাউন্ড ফ্লোরের সেন্ট্রাল পয়েন্টে বেশ কয়েকটি মোবাইল আর বিউটি প্রোডাক্ট এর স্টল বসেছে। বলা বাহুল্য, আজ অর্পির পরিবারও আসবে শপিং করতে। সাথে শাওনও। শাওন প্রথমে অগ্রাহ্য করেছিল যে ফ্যামিলি অনুষ্ঠানে ওর কাজ কি, কিন্তু রাহেলা বেগমের কথা শাওন অমান্য করতে পারেনি। কেননা রাহেলা বেগম শাওনকে নিজের আয়াতের থেকেও বেশি স্নেহ করেন। আয়াতের ভবঘুরে স্বভাব আর খামখেয়ালিতে শাওনি আয়াতকে সবসময় টেক কেয়ার করেছে। এমনকি শাওনের স্মোকের বদভ্যাসে সবাই একটু নাখোশ হলেও আয়াত ওকে সুযোগ দেয় মাঝে মাঝে। ওদের দুজনের পছন্দ, চলাফেরা সবকিছু ভিন্ন হলেও একে অপরের জন্য প্রাণ ছিটিয়ে দিতে পারবে দুজনে। কাকতালীয়ভাবে নুহাশ, মাইশা, আয়াত, রাহেলা আর শারমিন বেগম আইসক্রিমবারের সামনে অর্পি আর ওর পরিবারের সাথে শাওনকে পেয়ে গেলেন। শাওন মূলত ওদিকে আলাপ চালাচ্ছে আনান আর সামাদের সাথে। ওদেরকেও অর্পির সাথে আসতে দেখে খানিকটা অবাক হল নুহাশ আর মাইশা। নুহাশ বিড়বিড়িয়ে মাইশাকে বলল, এই ব্যাটারিগুলা অর্পির সাথে কি করছে? মাইশা তাজ্জব হয়ে বলল, ওমা, তো অর্পির ফ্রেন্ডরা অর্পির সাথে থাকবে না? ওরা তো তোরও ফ্রেন্ড। মুখ কালো করে ফেলল মাইশা। মনে মনে বলল, তোমারে কি করে বলি যে তোমার ভয়ে এগুলার একটা পিসও বরপক্ষে সামিল হবে না। কথাটা মনের মধ্যেই চেপে রাখল মাইশা। সবার সাথে কুশল বিনিময় সম্পন্ন হল সুনিপুণভাবে। অর্পির সাথে অর্পির মা, 7-এ পড়ুয়া ছোট বোন অরি এসেছে। সবার মুখে আনন্দের বহিঃপ্রকাশ থাকলেও অর্পি কিছুটা অপ্রস্তুত হয়ে আছে। নুহাশের সাথে চোখাচোখি হলেই ওর শরীরে বারবার হিম ধরে যায়। জুয়েলারি কেনার সময় নুহাশ নির্বিকার ভঙ্গিমায় নানা অজুহাতে অর্পির সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু অর্পি ততবারই আল্লাহ আল্লাহ করে বেঁচে যায়। অর্পি এবার পৃথা আর মাইশাকে দেখে বলল, বইন আমারে বাঁচা। নুহাশ ভাই ফেবিকলের মতো আমার সাথে চিপক্কা চিপক্কা ঘুরতেছে। পৃথা আজব ভঙ্গিতে অর্পির চশমা ঠিক করতে করতে মাইশাকে বলল, লে মাইশু, এতদিন জানতাম এই মাইয়ারা শুধু চোখে সমস্যা, মাথায় যে সমস্যা এটা কি আর জানতাম। আরে ওই গবেট, তোর হবু জামাই তোর সাথে চিপক্কা ঘুরব না তো কি আমার সাথে চিপক্কা ঘুরব? সামাদ চোখ গরম করে তাকাতেই জিভ কাটল পৃথা। কানে হাত দিয়ে বলল, সরি জানু, আমি তো জাস্ট কথার কথা বললাম। এদিকে আনান বেচারা তো পড়েছে মহা ফ্যাসাদে। এতক্ষণ অর্পির মতো নুহাশের চোখের আড়ালে ঘুরছিল আনানো, যাতে নুহাশ কোনোক্রমেই ওর সাথে কোনোরকম কথা না বলতে পারে। কিন্তু ভাগ্য বোধহয় ওর সঙ্গ দেয়নি। নুহাশের প্রখর ডাকে সাড়া দিতে হল না চাওয়া সত্ত্বেও। মিনমিনিয়ে বলে উঠল, ভাই কিছু বলবেন? নুহাশ, আয়াত আর শাওনের সাথে ওর জন্য শেরওয়ানি দেখতে মগ্ন। আনানের দিকে না তাকিয়েই বলল, কি ব্যাপার আনান, ইদানিং তোমায় তো দেখাই যায় না? আনান মেকি হাসি দিয়ে বলল, ভাই পড়াশোনার প্যারায় আছি। আল্লাহ তোমায় তবে একটু দায়িত্বজ্ঞান দিয়েছে। এবার যে কথার জন্য ডেকেছি সেটা শুনো। আমার বিয়েতে ইভেন্টের সব কাজ তোমায় সামলানোর দায়িত্ব দিলাম। আনানের মাথায় এবার যেন আকাশ ভেঙে পড়ল। কোনোমতে শুকনো ঢোক গিলে বলে উঠল, কি বললেন ভাই? আমি এ কাজ করতে পারবো না। কিন্তু কেন? নুহাশ প্রখর কণ্ঠে বলে উঠল, আমি তো কনেপক্ষের হব ভাই।
আমার ফ্রেন্ডের বিয়া, কত প্ল্যান আছে, জামাইয়ের জুতাচু। নুহাসের চক্ষু ঘোরানো দেখতেই মানে জুতা সাফ করব, বরপক্ষের সেবা করব ইত্যাদি ইত্যাদি। সেটা না হয় বরপক্ষের লোক হয়েই করো। তাছাড়া আমাদের তো ডেস্টিনেশন ওয়েডিং হবে, সুতরাং ওদিকটা সামাদ আর এদিকটা না হয় তুমি সামলে নাও। বেচারা আনান শুধু পারছে না কাঁদতে। এদিকে শাওন, আয়াত দুজনেই মুখ টিপে হাসছে আনানের এই অবস্থা দেখে। শাওন তাই আয়াতকে মিনমিনিয়ে বলল, এই ছোকরা বিয়ে করে যদি 10 বাচ্চার বাপও হইয়া যায় না, তবুও নুহাস ভাইরে দেখলে বউয়ের আঁচলে মুখ লুকায় রাখব। সবার কেনাকাটা ইতিমধ্যে হয়ে গিয়েছে। মাইশা এ পর্যন্ত যে কয়টি জামা নিল সবই ছিল আয়াতের পছন্দমতো। আয়াত একটাবারও সবার সামনে মুখ ফুটে কিছুই বলেনি, বলেছে চোখের ইশারায়। মাইশা মানতে বাধ্য যে আয়াতের পছন্দ দুর্দান্ত। সাথে মাইশা অবাক না হয়েও যেন পারল না আয়াতের গুপ্ত অ্যাক্টিং প্রতিভা দেখে। এই ছেলেকে দেখে কেউ কি বলবে যে সামনে সে যতটা ইনোসেন্ট সেজে থাকে, ভেতরে ভেতরে ততটাই লুচুবাগ। মাইশা শুধু ভাবে, আয়াতের ভরসায় এ পর্যন্ত আম্মু বহুবার ওকে এদিক ওদিক পাঠিয়েছে, যাতে কোনো ছেলের সাথে প্রেম না করতে পারে। অ্যাট এনি চান্স সত্য জেনে গেলে তো ওর আম্মু হার্ট ফেল করত। সবশেষে এখন শুধু অর্পির গায়ে হলুদের শাড়ি কেনাকাটা বাকি। লিফটের 3 তলায় শাড়ির দোকানে চলে গেল সবাই। আয়াত, শাওন, সামাদ, আনান, নুহাস সবাই বাইরে এদিও ওদিক ঘোরাঘুরি করতে মগ্ন। আর বাকিরা সবাই শাড়ির দোকানে ঢুকেছে। অনেক খোঁজাখুঁজির পর একটা শাড়ি পছন্দ হলো সবার। তাই শারমিন বেগমের কথামতো মাইশার সাথে অর্পিকে চেঞ্জিং রুমে পাঠিয়ে দিলেন উনি। চেঞ্জিং রুমের সাইডটা একটু দূরে থাকায় বেশ নীরব। হঠাৎ শাড়ি পরতে গিয়ে অর্পি ভেতর থেকে বলে উঠল, মাইশু, কি হয়েছে? ব্লাউজ তো মায়ের কাছে, একটু নিয়ে আয় না। বিরক্তির ভাঁজ পড়ল মাইশার মুখে। বিড়বিড় করে বলে উঠল, তুই কোশ্চিককালেও ঠিক হবি না, দাঁড়া নিয়ে আসছি। বেশ কিছুক্ষণ পর দরজায় নক পড়ল। অর্পি ধারণা করল যে মাইশা হয়তো ব্লাউজ নিয়ে এসেছে, তাই দরজা খুলে হাত বাড়িয়ে দিতেই নুহাস তৎক্ষণাৎ ভেতরে এসে দরজা লাগিয়ে দিল। অর্পির তো এবার দমবন্ধ বন্ধ অবস্থা। আমতা আমতা করে বলে উঠল, আপনি এখানে কে কেন? দরজার সাথে ওকে মিশিয়ে ফেলল নুহাস। চোখের চাহনি তীব্র থেকেও তীব্রতর। এ দৃষ্টি দেখে অর্পি আগে ভয় পেলেও এখন কেমন যেন ঘরে পড়ে যায়। কি আছে এতে যা ওকে ঘরে ফেলে দেয়? নুহাস শীতল কণ্ঠে বলল, আমায় এড়িয়ে চলছ কেন? অর্পি নড়াচড়া করতেই নুহাস শক্ত করে ওর বাহু চেপে ধরল। নুহাস ছেলেটার উষ্ণ নিঃশ্বাস অবাধে ওর মুখশ্রীতে লেপ্টে যাচ্ছে। অর্পির শরীরে অদ্ভুতভাবে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে ভূমিকম্পের ন্যায় হয়তো ধূলিসাৎ হয়ে যাবে। কেমন যেন ঝিমানো অনুভূতি মাথাচাড়া দিয়ে উঠেছে ওর হৃদয়ে। জড়ানো সুরে তাই বলে উঠল, আপনার কাছে আসার ভয়ই এড়িয়ে চলছি। এবার ছেড়ে দিন না। ছাড়ব না। কি করবে তুমি? আমি তবে সত্যিই অজ্ঞান হয়ে যাব। নুহাস কিছু বলতে যাবে তখনই বাইরে কেউ নক করতেই তাই থেমে গেল। মাইশা বলে উঠল, এই নে, তোর ব্লাউজ এনেছি। বেচারা অর্পি তো এবার পড়ল মহাফ্যাসাদে। এদিকে ভাই জ্বালাচ্ছে, ওদিকে বোন প্যান প্যান করছে। উত্তেজনা আর অস্থিরতা ওকে যেন ক্রমশ গ্রাস করে ফেলছে। এদিকে নুহাসেরও ছাড়ার কোনো নামগন্ধ নেই। বাইরে মাইশা আছে বিধায় কিছু বলতেও পারছে না। ভারাক্রান্ত হয়ে এখন কেঁদে দিতে ইচ্ছে করছে ওর। তপ্তশ্বাস নিয়ে তাই মিনমিনয়ে বলল, আল্লাহ আমায় উঠাইয়া নিয়া যাও। এদিকে বিরক্তির শেষ সীমা অতিক্রম করে চলছে মাইশা।
কখন থেকে চেঞ্জিং রুমের দরজা ধাক্কাচ্ছে কিন্তু মেয়েটার কোনো সাড়াশব্দ নেই। হাতে শুধু একটা ব্লাউজ নিয়ে এভাবে দরজা ধাক্কাতে দেখে কিছু মানুষ আর চোখে দেখতে থাকল ওকে। মাইশার এভাবে দাঁড়িয়ে থাকাতে নিজেকে মনে হচ্ছে এক ভিন্ন গ্রহের প্রাণী। তাই দাঁতে দাঁত চেপে আবার বলে উঠল, কি রে, ভেতরে মোড়ে টরে গেলি নাকি? নুহাশ ইশারায় অর্পিকে বলল প্রতিউত্তর দিতে। অর্পি তাই আমতা আমতা করে বলল, না রে, এমনি তোর ডাক খেয়াল করিনি। এই নে ব্লাউজ নিয়ে আমারে উদ্ধার কর। অর্পি দরজাটা এমনভাবে খুলল যাতে মাইশা কিছুতেই ভেতরে নুহাশকে না দেখতে পারে। উত্তেজনায় মেয়েটার বুক ক্রমশ ধুকধুক করে চলছে। মাইশার হাত থেকে 2 সেকেন্ডের ব্যবধানে ফট করে ব্লাউজটা তাই হাতিয়ে নিল। নুহাশ অপর পাশে হাত ভাঁজ করে দেখে চলছে অর্পির উদ্ভট কার্যকলাপ। নুহাশকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্পি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। নুহাশ হয়তো মাইশার সরে যাওয়ার অপেক্ষায় আছে যাতে এই চেঞ্জিং রুম থেকে বের হতে পারে, কিন্তু সেটা সে প্রকাশ করল না। বেচারি অর্পি শূন্য মস্তিষ্কে এক হাতে ব্লাউজ আর শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া আর করবেটাই বাকি। নুহাশের সামনে তো আর মেয়েটা শাড়ি পরে দেখতে পারবে না। উফ, আপনি কেন যে এখানে আসতে গেলেন? অর্পির নিম্নমাত্রার ফিসফিসানো কণ্ঠ, যাতে মাইশা কিছুতেই বাইরে থেকে কোনো ধারণা করতে না পারে। অর্পির কথার ধরন দেখে ঠোঁটে বিস্তৃত হাসি ফুটে উঠল নুহাশের। এমন হাসি দেখে অর্পির গলা যেন তটস্থে আরও মরুভূমির রূপ ধারণ করেছে। অর্পির থেকে দ্বিগুণ মাত্রায় ফিসফিসিয়ে নুহাশ বলে উঠল, তো তুমি কি এখন চাচ্ছ যে আমি এখান থেকে বের হয়ে যাই? আখিজোড়ায় যেন তুমুল ঝংকার উঠল অর্পির। এই মেয়ের এমনিতেও শূন্যবুদ্ধি নিয়ে চলাফেরা করে, তার ওপর এমন অস্বস্তিকর পরিবেশে মাথার স্নায়ুতে রীতিমতো উত্তেজনাগুলো যেন লুঙ্গি ডান্স করছে। একটা উচ্চস্বর বের হয়ে এলো ওর মুখ দিয়ে, না। ওপাশে চমকে ওঠল মাইশা। এই মেয়েরে ভেতরে কি কোনো দেবভূত ধরল? দরজায় টোকা মেরে আবার বলল, এই অর্পি, এমন ভেড়ার মতো চিল্লান দিলি কেন? কারে না বললি? এমন বিদঘুটে পরিবেশে অর্পির মরে যেতে ইচ্ছে করছে। নুহাশকে এভাবে ঠোঁট কামড়ে হাসতে দেখে এক মুহূর্ত মনে করল গলা টিপে মেরে ফেললে কেমন হয়। কিন্তু এই সাহস অর্পি 7 জন্মেও কুড়োতে পারবে না। ইনিয়ে বিনিয়ে তাই প্রতিউত্তরে বলল, শাড়ির কুচি পড়ে যাচ্ছিল তো তাই। আচ্ছা শোন তো, বল। আমার একটু সময় লাগবে। তুই আর এখানে দাঁড়াইস না। আমি শাড়ি পরে বেরিয়ে আসবনে। অর্পির এই কথাটা ভালো লাগলো মাইশার। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ওর পা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। তবুও মেয়েটা তো একেবারে ভিতুর ডিম। এভাবে রেখে গেলে কি ঠিক হবে? তবুও শরীরকে সায় দিল মাইশা। শীতল কণ্ঠে বলল, আমি গেলাম। তুই তাড়াতাড়ি শাড়ি পরে আয়। সবাই ওয়েট করছে। বেশ কিছুক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে অর্পি তপ্ত নিঃশ্বাস ছাড়ল। অর্পির চক্ষুগোচরে নুহাশও। না হলে কোনো ভাইয়াই বা নিজের বোনের সামনে এমন বিভ্রান্তিকর পরিবেশে ধরা পড়তে চাইবে। কিন্তু কিছু করার ছিল না। এই পাগল মেয়েটা নুহাশকে যেভাবে এড়িয়ে চলছে সেটা মোটেও সে সহ্য করতে পারেনি। জিভ দিয়ে হালকা ঠোঁট ভিজিয়ে অর্পি বলে উঠল, আল্লাহর ওয়াস্তে আপনি এখন এখান থেকে যান। ফাইন, আজকে তোমার কথা শুনলাম। কিন্তু নেক্সট টাইম যদি আমায় এড়িয়ে চলো তাহলে হয়তো এর থেকেও অকওয়ার্ড সিচুয়েশন তোমার সামনে আসবে। আর হ্যাঁ, ভুলেও এই শাড়িটা বাসর রাতের সময় পরবা না। না হলে যে আমি কি করে বসবো সেটা তোমার কি? আমার নিজেরও ধারণা নেই। বলেই নিমিষেই চেঞ্জিং রুম থেকে চলে গেল নুহাশ।
তবে অর্পির স্নায়ু এখনো নিষ্ক্রিয় হয়ে আছে। কানের কাছে নুহাসের বলা কথাগুলো হরর মুভির শব্দের ন্যায় বাড়ি খাচ্ছে। ক্রমশ অদ্ভুত সব অনুভূতি জর্জরিত হচ্ছে ওর ভয়ার্ত হৃদয়ে। বিয়ের আগেই যদি এই অবস্থা হয় তাহলে বিয়ের পর কি হবে? লালচে রঙের মেঘের আড়ালে দীপ্তমান গোধূলি বেলা। হয়তো যে কোনো সময় সূর্য সেই গোধূলির অন্তরালে টুপ করে লুকিয়ে যাবে। অবর্ণনীয় এক সুন্দর দৃশ্য। মাত্রই শপিং সেন্টার থেকে বের হয়ে গাড়ি পান্থপথের পশ্চিম দিকের পথ ধরে এগিয়ে চলছে। তাই পশ্চিমের নীলাভ দৃশ্যটি স্পষ্ট দেখা যাচ্ছে গাড়ি থেকে। কাঁচ ভেদ করে যেই আলোরশ্মিগুলো আসছে সেগুলো ঘোর লাগানোর মতো। এসির হাওয়ায় আবিষ্ট হয়ে পড়েছে গাড়ির পরিবেশটি। শারমিন আর রাহেলা বেগম গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়ে গভীর নিদ্রায় মগ্ন। ড্রাইভিং সিটে নীরবে ড্রাইভ করছে নুহাস আর পাশে বসা রয়েছে আনান। ছেলেটা না আসতে চাইলেও নুহাস ওকে জোর করে নিয়ে এসেছে। আর গাড়ির সর্বশেষ সিটগুলোতে শপিং ব্যাগগুলোর সাথে বসে আছে মাইশা আর আয়াত। আয়াত আজ অনেক ক্লান্ত। সেই সকালে মিটিং সম্পন্ন করে দীর্ঘক্ষণ শপিং ব্যাগ নিয়ে এভাবে হাঁটাচলা করাতে চোখে ভর করেছে পাহাড় সমান ঘুম। এতটাই ঘুম যে বাইক চালাতে গিয়ে হয়তো দুর্ঘটনা বাধিয়ে ফেলবে। তাছাড়া গতরাত দেরি করে ঘুমিয়ে আবার আজ তাড়াতাড়ি ওঠার কারণে কপালের বাম পাশে আয়াতের চিনচিন ব্যথা করছিল। তাই কেউই চায়নি যে আয়াত এই অবস্থায় বাইক চালাক। পরে শাওনকে বলে দেওয়া হয় বাইকটা বাসার গ্যারেজে রেখে আসার জন্য। চাবিটা রেখে আসবে গেটের দারোয়ানের কাছে। হঠাৎ কাঁধের কাছে ভারী কিছু অনুভব করতেই তৎক্ষণাৎ মাথা বাঁকিয়ে সেখানে তাকালো মাইশা। নজর পড়ল সোনালি রঙের আলোর মিশ্রণে আয়াতের উজ্জ্বল ফর্সা মুখটার ওপর। ছেলেটা ঘুমের ঘোরে মাথাটি গাড়ির সিটে থেকে মাইশার কাঁধে নামিয়ে দিয়েছে। এয়ার কন্ডিশনের হিমশীতল বাতাস ছড়িয়ে পড়েছে গাড়ির সর্বত্র। গাড়ির কাঁচ লাগানো বিধায় সামনে নুহাসের স্টিয়ারিং আর এসির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না এই নিস্তব্ধ পরিবেশে। সন্ধে নেমে পড়ছে বিধায় গাড়িটাও এখন খানিকটা ম্লান হয়ে গিয়েছে। মাইশার নাকের ডগায় একটু রক্তিম আভা জমে পড়ল। কিছুটা লজ্জায়, কিছুটা অস্বস্তিতে। মাইশা আর চোখে পুনরায় তাকালো আয়াতের দিকে। ছেলেটার গোলাপি ঠোঁটজোড়া এখন মরুভূমির মতো রুক্ষ। দুঠোঁট অদ্ভুতভাবে চেপে রেখেছে নিদ্রার আড়ষ্টে। মাথাটা সযত্নে পড়ে রয়েছে মাইশার কাঁধের ওপর। মাইশা তাকিয়ে আছে সেদিকে। কেমন যেন সম্মোহনী দৃষ্টি। আয়াতের বড় ঘন পাপড়িগুলো ওর মুখমণ্ডলে অন্যরকম লাগছে মুখশ্রীতে। কি সুন্দর সেই দৃশ্য! এ যেন এক ঘুমন্ত রাজকুমার, যার মোহনীয় সৌন্দর্য পানির ফোয়ারার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। মাইশা অজান্তেই বোধহয় 2 বার হার্ট ফেল করল। ক্রমশ ঘোর লেগে যাচ্ছে উত্তেজনায়। কোনো ছেলের নিদ্রাবিশিষ্ট মুখ যে এতটাই মনোহর হতে পারে মাইশার তা আগে জানা ছিল না। নাকি আয়াত নিতান্তই ওর বলে এরকম মনে হচ্ছে তার কাছে। হালকাভাবে ঠোঁট কামড়ে ধরল মাইশা। নিজের বৃদ্ধাঙ্গুল হালকা করে আয়াতের ঠোঁটে ছুঁয়ে দিল। তাই ঠোঁট যুগল যেন চৌচির হয়ে গিয়েছে পানির স্পর্শ না পেয়ে। তাই সামনের দিকে তাকালো না মাইশা। ব্যাগ থেকে পানির বোতলটি বের করলো সন্তর্পণে। হালকা করে আয়াতকে সম্বোধন করে বলল, আয়াত শুনছো? নড়ে উঠল আয়াত। আঙুলগুলো নড়ছে পুনঃপুনভাবে। চোখ জোড়া খোলার জন্য এখনও আয়াতের স্নায়ু যেন কাজ করছে না। তাই আড়ষ্ট হয়ে বলল, বলো। পানি খেয়ে নাও। আয়াত এই কথাটি কোনো কর্ণপাত করল না, যদিও প্রচণ্ড তেষ্টা পেয়েছিল আয়াতের। তাই হাতটা বাড়িয়ে দিতেই মাইশা বোতল এগিয়ে দিল আয়াতের দিকে। ধীরে ধীরে চোখ খুলল আয়াত। সেই ঘন নিবু নিবু পাপড়ি,
ঘুমের ঘোরে বারবার বুজে আসছে চোখ দুটো। আয়াতের কালচে বাদামি মণি নড়ে উঠছে ক্রমশই। মাইশা চোখ সরিয়ে নিল তাই। জেগে থাকা আয়াতের দিকে তাকানোর ক্ষমতা এখন নেই আয়াতের, এই জন্য হয়তো এমন করছে। আয়াত দুর্বল ভঙ্গিতে শেষ করে নিল পানির নিম্ন অংশটুকু। এতক্ষণে শুকনো জর্জরিত ঠোঁটজোড়া পানির স্পর্শ পেয়ে হয়ে উঠেছে প্রাণবন্ত। গোলাপি রংটা বিনা বাক্যে এবার রক্তিম রং ধারণ করেছে। কি মোহনীয় লাগছে তা দেখতে। মাইশা কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকলো আয়াতের ঠোঁট জোড়ার দিকে। পানি খাওয়ার সময় আয়াতের থুতনিতে যেই পানি গড়িয়ে পড়ছিল তার নিজের ওড়না দিয়ে সাথে সাথে মুছে নিল সযত্নে, একেবারেই মৌনতার সঙ্গে। নিজের কাজকর্ম দেখে মাইশা যেন অবাক না হয়ে পারে না। সামনেই খালামণি আর ওর আম্মু ঘুমিয়ে আছে, তবে এত সাহস মনে জাগলো কি করে তার? আয়াত অবাক হচ্ছে প্রবল। রাস্তার টিমটিমে আলোর সংমিশ্রণে মাইশার কাজকর্ম উদ্ভট লাগছে ওর কাছে। তাই একেবারেই জড়ানো গলায় বলল, এভাবে তাকিয়ে আছো কেন? তোমার ওই ঠোঁটজোড়া আমায় খুব টানছে। দ্বিগুণ ফিসফিসিয়ে বলে উঠল মাইশা। আয়াতের ঠোঁটে ফুটে উঠল বিস্তৃত হাসি। এতক্ষণ নিদ্রায় যেই আরামটি না পাচ্ছিল তা আরও প্রগাঢ়ভাবে অনুভূত হচ্ছে মাইশার জড়ানো কণ্ঠ শুনে। মাইশার কাঁধে পুনরায় মাথা রাখল আয়াত। চোখ দুটো বন্ধ করে রেখেছে মুচকি হাসির সঙ্গে। মাইশার হাতটি নিজের ঠোঁটের কাছে টেনে হাতের উল্টো পাশে নিবিড় একটি চুমু খেল। কেঁপে উঠল মাইশা। আয়াতের স্পর্শ এই শীতল পরিবেশটা যেন উষ্ণ করে তুলছে ক্ষণে ক্ষণে। আয়াতের ভারী ভারী নিঃশ্বাসের শব্দগুলো নৈশ শব্দের মতো ওর কানে খেলা করছে। আয়াত আরেকটু ঘেঁষে বসল মাইশার সাথে। কাঁধের থেকে এখনো মাথাটা সরিয়ে নেয়নি। কানের কাছে আড়ষ্ট কণ্ঠে হঠাৎ বলে উঠল, কোনো কথা বলো না তো। এবার জান পাখি, তোমার এই কাঁধে ঘুমিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখতে চাই আমি। অনুভব করতে চাই আমাদের আগামী দিনের পূর্ণতার। চলবে।